সামনেই বোর্ড পরীক্ষা, জীবনের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে হাজার হাজার পরীক্ষার্থী। কিন্তু প্রশ্ন উঠছে, ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক ও সামাজিক নানান টানাপোড়েনের প্রেক্ষাপটে পরীক্ষার জন্য কি শান্ত, কোলাহলমুক্ত, নিরাপদ পরিবেশ দিতে পারছি আমরা পরীক্ষার্থীদের? তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তিক মহকুমা ও গ্রামীণ স্কুলগুলোতে কি পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচালয় ও বসার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা গেছে? বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থাকলে বিকল্প ব্যবস্থা কতটা প্রস্তুত? দূরবর্তী এলাকা থেকে আসা বা যাওয়ার পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য কি পর্যাপ্ত বাস বা গণপরিবহন রয়েছে, নাকি এখনো অনেক ছাত্রছাত্রীকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে অনিশ্চয়তার মধ্যে? বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষ, র্যাম্প বা প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা কি সব পরীক্ষা কেন্দ্রে রয়েছে? নিরাপত্তা ব্যবস্থাই বা কতটা জোরদার থাকে? প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণে কি পর্যাপ্ত নজরদারি রাখা হচ্ছে? বোর্ড পরীক্ষার্থীদের প্রয়োজন নিরাপদ এবং নীরব পরিবেশ, যেখানে সময় মতো প্রশ্নপত্র, পর্যাপ্ত ইনভিজিলেটর, প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানীয় জল এবং মানসিক চাপ কমানোর প্রয়োজন। সেখানে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর কি এসব বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত? জরুরি পরিস্থিতির জন্য হেল্পলাইন বা কন্ট্রোল রুম কি সক্রিয় করা হচ্ছে? অভিভাবকদের মধ্যেও রয়েছে একটা উদ্বেগ। রাজনৈতিক কর্মসূচি, যানবাহন সংকট বা হঠাৎ অবরোধ কি পরীক্ষার দিনগুলোতে বিঘ্ন ঘটাতে পারে? প্রশাসন কি আগাম সমন্বয় করে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে? তাই এমন কিছু প্রশ্নের উত্তর এখনই খুঁজে নেওয়া উচিত। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কোলাহল বা বিঘ্নহীন বোর্ড পরীক্ষার জন্য সব ব্যবস্থাপনার দিকে কতটা নজর আছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, তা জানতে আমাদের আজকের এই টক শো। আর আজ আলোচনায় আমার সাথে রয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সারং আচার্যি এবং এবিভিপি স্টেট সেক্রেটারি রবি হালদার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সারং, একজন বোর্ড পরীক্ষার্থী শিক্ষা বা শিক্ষামহল, শিক্ষা দপ্তর এবং সমাজের কাছে কি প্রত্যাশা রাখে বলে আপনি মনে করেন? প্রথমেই ভ্যানগার্ড নিউজ স্টুডিওর সবাইকে এবং দীপেন্দা তোমাকে আমাদের সংগঠন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে যিনি আজকে উপস্থিত আছেন রবি হালদার, এবিভিপির স্টেট সেক্রেটারি, ওনাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা তো সবাই জানি যে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা। তো এখনের সিচুয়েশন গুলোতে স্টুডেন্টরা ইন্টেন্স সিচুয়েশনের মধ্যেই তারা রয়েছে। পড়াশোনার দিক দিয়ে সব থেকে বেশি হচ্ছে, এখন তো আর নতুন করে শিখবার কিছু নেই, চলছে এখন রিভিশন। প্রত্যেকেরই রিভিশন পিরিয়ড চলছে। সেই জায়গার মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রীরই মানসিক চাপ বা ধরো টেনশন মুক্ত পরিবেশ চাই, সেটা হোক বাড়িতে হোক বা হোক বাড়ির আশেপাশে। কিন্তু এখনের সময়ে দাদা দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সামাজিক অনুষ্ঠান বলো, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান বলো বা বিভিন্ন ধরনের রাজনৈতিক অনুষ্ঠানই বলা যেতে পারে, প্রচুর রাত্রি পর্যন্ত মিউজিক বাজছে, ডিজে বাজছে, হাই ভলিউমে ডিজে বাজছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন সেই রকম ভাবে সেই ভূমিকাগুলো নিচ্ছে না যে পরীক্ষার্থীরা ভালোভাবে কিভাবে পরীক্ষা দেবে বা তাদের টেনশন মুক্ত পরিবেশ কিভাবে চাই। আমরা সবাই জানি যে পড়াশোনা করতে গেলে একটা শান্ত শিষ্ট, তুমি যেটা বললে কোলাহল মুক্ত পরিবেশ প্রত্যেকেরই প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আমরাও যারা পরীক্ষা দিয়ে এসেছি বা এখনো যারা পরীক্ষা দিচ্ছি কলেজগুলোতে, স্কুলগুলোতে, যে কোনো পরীক্ষাই হোক, আমরা চাই যে একটা নিবিড় পরিবেশে বসে যাতে আমরা পরীক্ষা দিতে পারি, নিবিড় পরিবেশে বসে যাতে আমরা পড়াশোনাটা করতে পারি। কিন্তু সেই জায়গার মধ্যে বলতে সত্যিই খারাপ লাগছে, কিন্তু প্রশাসন সেই জায়গার মধ্যে সেই রকম ভাবে কিন্তু ভূমিকা নিচ্ছে না। যে রাত্রি পর্যন্ত ডিজে বাজছে,
তারপরে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলছে, বিভিন্ন অনুষ্ঠানের ধার্মিক অনুষ্ঠান হোক, রাজনৈতিক অনুষ্ঠান হোক বা আরো অন্যান্য অনুষ্ঠান হোক, মাইক লাগিয়ে বড় সাউন্ড দিয়ে বাজানো হচ্ছে। সেই এলাকার ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তাদের তো পরীক্ষা রয়েছে। সেই জিনিসগুলো প্রশাসনের দেখা দরকার, প্রশাসন সেই জায়গার মধ্যে ভূমিকা গ্রহণ করা দরকার। তার পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছেন, এলাকার যারা নাগরিকরা রয়েছেন, যারা চিন্তা ভাবনা করেন, তাদেরও ভূমিকা নেওয়া দরকার বলে আমরা মনে করি। ওকে, অবশ্যই আপনি যেই ইস্যুটার কথা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যখন পরীক্ষার্থী যারা রয়েছে, যে পরিবারে পরীক্ষার্থী রয়েছে, সেই পরিবার জানে সেই পরিবারে কি একটা পরিবেশ হয়, সৃষ্টি হয়। কারণ সবাই ওই সময় টেন্স থাকে, কেউ ছেলে মেয়ের পরীক্ষা নিয়ে টেন্স থাকে, কেউ নিজের পরীক্ষা নিয়ে টেন্স থাকে। কিন্তু তার মধ্যে যদি ব্যাঘাত ঘটে, কোনো ধরনের লাউড স্পিকার, কন্টিনিউয়াস লাউড স্পিকার বাজে দিন রাতে মিলে, কারণ সেটা যে কোনো কারণেই হোক, সেটা সামাজিক হোক, ধর্মীয় হোক কিংবা রাজনৈতিক কারণে হোক, সেটা নিশ্চয়ই তার পড়াশোনাতে ব্যাঘাত ঘটায়, তার যেটা মনোনিবেশ তাতে ব্যাঘাত ঘটায়। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই করব এবং কি করা উচিত। আপনি যেটা বলছেন যে প্রশাসন যথেষ্ট ভূমিকা নেয় না, এবং সেখানে এলাকার যারা নাগরিকরা আছেন, অভিভাবকরা আছেন, তাদেরও একটা ভূমিকা নেওয়া প্রয়োজন। সেটা অনেক জায়গায় নেওয়া হয় বা অনেক জায়গায় হয়তো নেওয়া হয় না। কি করা উচিত আমরা জানবো, কিন্তু তার আগে রবি আছেন। রবি, একই বিষয়ে আপনার কি মতামত? বিভিন্ন সমাজের কাছে বলুন বা দপ্তরের কাছে বলুন বা শিক্ষা মহল কাছে বলুন বা আমাদের কাছে, সাধারণ মানুষদের কাছে, একজন শিক্ষার্থীর, বোর্ড পরীক্ষার্থী বিশেষ করে যারা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে চলেছে, তাদের কি প্রত্যাশা থাকে বলে আপনার মনে হয়? প্রথমত নিউজ ভ্যানগার্ড পরিবার এবং দাদা আপনাকেও, তাছাড়া ত্রিপুরা রাজ্যের সকল শিক্ষার্থী ভাই বোন তথা নিউজ ভ্যানগার্ডের আজকের দর্শকবৃন্দদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রণাম, বন্দে মাতরম। এবং আমার পাশে বসে আছেন এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সারেং ভাই, ওনাকেও বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বন্দে মাতরম। তো আপনার যে প্রশ্ন দাদা, যেটা সমাজের প্রশ্ন, যে বর্তমানে শিক্ষায় আমাদের যে বোর্ড পরীক্ষাগুলি, সে বোর্ড পরীক্ষায় তাদের যে একটা নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করা, তাদের যে পড়াশোনার প্রতি মনোনিবেশ এবং একাগ্রতা স্থির, সেই জায়গাতে যদি আমরা সেই পরিবেশ দেখি, তাহলে আমি প্রথমত, যদি আমি ছাত্র নেতা থেকে সরে আমি যদি একজন সামাজিক মানুষ হিসেবে যদি আমি দেখি, তাহলে এটাই বলতে চাই যে প্রশাসন কিংবা পারিপার্শ্বিক রাজনীতি বলুন, তাছাড়া প্রথম কর্তব্য সমাজের, সমাজ সবকিছুর কেন্দ্রবিন্দু। সমাজকে বুঝতে হবে, সমাজ কি করবে সেটা সমাজকে বুঝতে হবে। আজকে এই সমাজেই ছাত্রছাত্রী, এই সমাজের যারা ব্যক্তিত্ব আছেন, আজকে ওনার ছেলে মেয়ে হয়তো মাধ্যমিকে বোর্ড পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিচ্ছেন না, কিন্তু আগামী দিনে দেবেন। ওনারও এটা মনে রাখতে হবে যে আমার বাড়িতে যদি আমি সাউন্ড সিস্টেম বাজাই, তাহলে আমার পার্শ্ববর্তী বাড়িতে আমার কি প্রভাব পড়ছে। শুধু এটা মাত্র একটা পরিবার কিংবা একটা ছাত্রের জীবনের বিষয় নয় দাদা, এটা সম্পূর্ণ সামাজিক বিষয়। এবং ছাত্রছাত্রী যত বেশি ভালো ফলাফল করবে এবং ছাত্রছাত্রী যদি ভালোভাবে পরীক্ষা দেয়, তাহলে সমাজের জন্য ভালো, রাজ্যের জন্য ভালো, দেশের জন্য ভালো। সে জায়গায় আমরা আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা 8টি বিষয় নিয়ে জেলা শাসক মহোদয়দের কাছে আমরা যাই। সেটার মধ্যে প্রথম যে বিষয় ছিল, সেই বিষয়টি ছিল আমাদের যে পরীক্ষা কেন্দ্রগুলি আছে, সেখানে আশেপাশে পরীক্ষা চলাকালীন সময় যেন কোনো শব্দ দূষণ না হয়। তাছাড়া শুধু রাত্রি 9টা কিংবা 10টা নয়, পরীক্ষা চলাকালীন যে 1 থেকে 1.5 মাস, এই সময়টার মধ্যে সমাজকে অ্যাওয়ারনেস থেকে শুরু করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হিতে কি করা যায়, শব্দ দূষণ যেন না হয়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলছে, তা
যেন ছাত্রছাত্রীদের সমস্যা না করে কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সেটার দিকে নজর দেওয়া। দ্বিতীয়ত যে ট্রাফিক ব্যবস্থা, যে ছাত্রছাত্রীরা যেখানে পরীক্ষা দিচ্ছে সে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে ট্রাফিকের যে সিগন্যাল থেকে শুরু করে ঠিকভাবে মেনটেন করা, এবং পুলিশ প্রশাসনের যে ট্রাফিক বিভাগ আছে সেই বিভাগ ওনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন, এটা আমরা বিদ্যার্থী পরিষদ আশা রাখছি। এবং ছাত্রছাত্রীদের জন্য শহরের, বিশেষ করে শহরের রাস্তাগুলোতে যেন আলাদা রোড ম্যাপ তৈরি করা হয়, যেখানে যানজট হবে না, সেই রাস্তা ধরে যেন ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে আসতে পারে দাদা। সেটা আমরা একদিকে আমরা সলিউশন যেমন আমরা দাবি রেখেছি, তার পাশাপাশি আমরা সলিউশনটাও রেখেছি। তৃতীয়ত প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রগুলিতে যেন ইমার্জেন্সি মেডিকেল ব্যবস্থা যেন রাখা হয়, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল থেকে শুরু করে, কলম থেকে শুরু করে এবং দেওয়াল ঘড়ি পর্যন্ত তাদেরকে যেন ব্যবস্থা দেওয়া হয়, তার জন্য বিদ্যার্থী পরিষদ দাবি রেখেছে। এবং সবথেকে বড় বিষয় যেটা আমরা যদি দেখি, পরীক্ষা কেন্দ্রগুলিতে অনাপেক্ষিত কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ না করানো হয়। একমাত্র ছাত্রছাত্রী, শিক্ষক এবং যে এক্সাম কন্ট্রোলার থাকেন ওর ব্যক্তিত্বরাই যেন ওইখানে প্রবেশ করতে পারেন, তার জন্য আমরা দাবি জানিয়েছি। এছাড়া আদারওয়াইজ যে অভিভাবক থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্ব থেকে শুরু করে কেউ যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে, তার জন্য একবার প্রশাসনকে বিশেষভাবে ধ্যান দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি। আর সবথেকে বড় বিষয়, স্টুডেন্টসদের জন্য একটি হেল্পলাইন নাম্বার হওয়া দরকার, যেখানে স্টুডেন্টসরা তাদের সুবিধা অসুবিধা জানাতে পারে, এবং এই হেল্প লাইনে শুধু হেল্প ডেস্কও বসানোর জন্য আমরা আবেদন রাখি। এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা মহল, ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক মহল তার জন্য ওনারা আমাদের আগ্রহের ফলে ওনারা বলেছেন যে যথাসম্ভব ওনারা সোম থেকে মঙ্গলবারের মধ্যে এই বিষয়গুলি ওনারা দেখবেন এবং এই বিষয়গুলির উপর নজর দিয়ে ইমপ্লিমেন্ট করার কাজ ওনারা করবেন। সেই জায়গায় বিদ্যার্থী পরিষদ এই জিনিসটাই রাখছে, কারণ বিগত দিনগুলিতে যদি আমরা দেখি, আমরা বর্তমান সামাজিক ব্যক্তিত্ব, কিন্তু একটা সময় ছিল রাজনীতির সকল বিষয়ের কেন্দ্রবিন্দু। এই ত্রিপুরার সমাজটাকে এইভাবে পরিচালিত করা হয়েছিল যে রাজনীতির সব বিষয়ের কেন্দ্রবিন্দু, কিন্তু বিদ্যার্থী পরিষদ এটা মনে করে যে সমাজ সবকিছুর কেন্দ্রবিন্দু। সমাজ ডিসাইড করবে সমাজ কি করবে, এবং সমাজ ডিসাইড করবে ওনার পারিপার্শ্বিক পরিবেশ সুন্দরভাবে রাখার জন্য, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করার জন্য ব্যবস্থা গ্রহণ। ওকে, তাহলে রবি, আপনি যে কথাগুলো বললেন, আপনি বললেন যে মহকুমা শাসকের কাছে বা জেলা শাসকের কাছে আপনারা এই দাবি সনদ পেশ করেছেন, যে আপনি শব্দ দূষণ থেকে শুরু করে ট্রাফিক ম্যানেজমেন্ট বলুন বা ইমার্জেন্সি মেডিকেল বলুন, কলম বা দেয়াল ঘড়ির দাবি, বাইরের কোনো ব্যক্তি যেন প্রবেশ না করেন, হেল্পলাইন নাম্বার এবং হেল্পলাইন ডেস্ক। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আপনারা এটা মানছেন যে এই সমস্যাগুলো বিগত দিনের পরীক্ষা যে যখন হয়েছে সেগুলোতে ছিল, মানে এই সমস্যাগুলো ছিল বলেই আপনারা এই দাবিগুলো তুলেছেন? ট্রাফিকের সমস্যা হতো, শব্দ দূষণের সমস্যা হতো বোর্ড পরীক্ষার সময়, বোর্ড পরীক্ষার কথা বলছি, এবং ইমার্জেন্সি মেডিকেল যে পরিষেবা যেটা দেওয়ার কথা সেগুলো দেওয়া হতো না, বা এই যে কোনো ধরনের হেল্পলাইন নাম্বার বা হেল্প ডেস্ক থাকতো না, যারা পরীক্ষার্থী বা যারা অভিভাবকরা কোনো কিছু অভিযোগ থাকলেও জানাতে পারতো না, এরকম সমস্যা ছিল বলে আপনারা এগুলোকে এখন একটা দাবির আকারে আপনারা পেশ করেছেন? দাদা, প্রথমত আমরা ছাত্রছাত্রীদের একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা পৌঁছে গিয়েছে। ছাত্রছাত্রীদের বিশেষ করে প্রবলেমটা যদি আমরা দেখি, আপনি যে বিষয়টা বলেছেন, প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, যেটা সম্পূর্ণ ত্রিপুরায় নয়, বিশেষ কিছু স্পেসিফিক কিছু জায়গায় হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা এমন দেখা দিয়েছে। কারণ একটা জিনিস আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে দেখায় শিক্ষা অনেক কিছু হয়েছে, কিন্তু সেই জায়গায় বর্তমানে শুধরাও এবং বর্তমান সময়ে ধীরে ধীরে ভালো একটা পরিস্থিতিতে যাওয়ার সময় চলছে ত্রিপুরাতে। তো সেই জায়গায় বিগত দিনগুলি থেকে বর্তমান দিনগুলিতে বিভিন্ন পরিবর্তন এসেছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে প্রশংসাও করছে যে বিগত দিনগুলির সাথে বর্তমান দিনগুলির সাথে যেভাবে আমরা যে বিষয়টা বললাম হেল্পলাইন আগেও ছিল, তো এইবার যেন হেল্পলাইনটাকে যেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমা এবং প্রত্যেকটা গ্রাম স্তর পর্যন্ত যেন সেটা পৌঁছে যায়,
তার Okay. জন্য আমরা দাবি জানাই। ওকে, সেটা আপনারা দাবি জানিয়েছেন এবং সেটা কতটুকু দপ্তর বা প্রশাসন কতটুকু সেটা সেদিকে ভূমিকা নেয় সেদিকে অবশ্যই নজর আমরা রাখবো। এখন আমরা একটু অন্য বিষয়ে যাই। সারাং, এই যে রাজ্যের যে প্রান্তিক বা গ্রামীণ বা আমরা গ্রাম পাহাড়ের স্কুলগুলোকে যদি বলি, যেখানে পরীক্ষা কেন্দ্র থাকে, মানে পরীক্ষা কেন্দ্রগুলোতে অবকাঠামোগত ঘাটতি, মানে বিদ্যুৎ বলুন, পানীয় জল বলুন, শৌচালয় বলুন, বসার একটা ভালো ব্যবস্থা, যেখানে লিখছে টেবিলটা, এগুলো খুব ছোট ছোট বিষয়, এগুলো নিয়ে সামগ্রিকভাবে কেউ আলোচনা খুব একটা বেশি করে না। তবে একজন পরীক্ষার্থীর জীবনে কিন্তু এটা খুব একটা মূল্যবান পরীক্ষা। যদি কোনো কারণে তার কোনো সমস্যা হয়ে যায়, তার নিজেরই ভুগতে হয়। এবং আমাদের উচিত, আমাদের বলতে যেটা রবি বলছিলেন, যে যেহেতু সমাজকে উনি বলছেন একগ্রভাবে বেশি ভূমিকা নিতে হবে, তো বোর্ড পরীক্ষার আগে এসব স্কুলে কি সব ব্যবস্থা ঠিকঠাক করা হয়েছে বলে আপনারা জানেন? আপনাদের কাছে কোনো খবর রয়েছে? কারণ এইসব নিয়ে তো প্রায় সময় আমরা অভিযোগ শুনি এগুলো নেই বলে, বিশেষ করে গ্রাম পাহাড়ের স্কুলগুলোতে। দেখো দাদা, গ্রাম পাহাড় বলো কিংবা শহর বলো, এখনের সময়ে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষার পরিকাঠামোগত মানে উন্নয়ন কোনো দিকেই নেই। এটা মানে বলা বাহুল্য যে স্কুলগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, এগুলো তো বহুদিন ধরে চলে আসছে। 2018-র পর থেকে প্রায় প্রত্যেক দিনই ছাত্রছাত্রীরা হয়তোবা আন্দোলনে নামছে বা স্কুলের গেট তালা দিচ্ছে যে শিক্ষক নেই পর্যাপ্ত পরিমাণে। তার পাশাপাশি স্কুলের মধ্যে তুমি যেটা বললে যে পরীক্ষার্থীদের একটা পরিবেশ চাই পরীক্ষা দেওয়ার সময়, যে টয়লেটের ভালো ব্যবস্থা থাকা দরকার, পানীয় জলের ভালো ব্যবস্থা থাকা দরকার, মেডিকেল টিম থাকা দরকার, বিদ্যুৎ থাকা দরকার, হ্যাঁ, তারপরে বেঞ্চ, যে বেঞ্চে বসে পরীক্ষা দেবে সেই বেঞ্চ থাকা দরকার। আমরা মানে দেখেছি, বেশি দিনের ঘটনা না, এই 1-2 বছরের মধ্যেই একটা স্কুলের মধ্যে ক্লাস চলছে সাউন্ড বক্স দিয়ে, শিক্ষকতা করছে সাউন্ড বক্স। সেই স্কুলের মধ্যে পরিকাঠামোগত উন্নয়ন কতটুকু হবে বা কতটুকু আছে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সন্দিহান। এবং তার পাশাপাশি স্কুলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা স্কুলে যেতে লাগছে নদী পেরিয়ে গ্রামীণ এলাকার মধ্যে স্কুলে যেতে লাগছে। এটা তো আর মানে আমরা হঠাৎ করে বলিনি, আপনাদের নিউজ মাধ্যমের দ্বারা, বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা এগুলো সামনে উঠে এসছে। তা নিয়ে এসএফআই ডেপুটেশন দিয়েছে, এসএফআই আধিকারিকের কাছে গিয়েছে, এসএফআই শিক্ষা অধিকর্তার কাছে গিয়ে আমরা প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে আসছি যে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা দরকার। বিগত কিছুদিন আগেও শহরের স্কুল, তুমি তো বললে গ্রামীণ, আমি একটু শহরেই যাই, শহরের স্কুল উমাকান্ত একাডেমি, সেই স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন ক্লাস 3-তে একটা বাচ্চার উপর পাখা ভেঙে পড়ে গেছে। তো এই জিনিসগুলা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলগুলোর মধ্যে ঘটে, তাহলে পরীক্ষা তো দূরের কথা, সেই ছাত্রের জীবন নিয়ে তো সংশয় চলে আসবে। তার পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ নেই, পর্যাপ্ত পরিমাণে শৌচাগার নেই, জলের দারুণভাবে একটা অভাব দেখা যাচ্ছে। এই পরিকাঠামোগত একটা যে ঘাটতি, সেটার ঘাটতির অভিযোগ তো আমরা মাঝে মধ্যেই শুনে থাকি এবং এটা অবশ্যই মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে উঠে আসে। তার পাশাপাশি আরেকটা বিষয়, বিচার্য বিষয় রয়েছে, যে যখন বোর্ড পরীক্ষা হয়, আমরা যখন শহরের বিভিন্ন, শুধু আগরতলা শহর নয়, বিভিন্ন জেলা সদরগুলো বলো বা মহকুমা যে শহরগুলো রয়েছে, শহরের ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধাগুলো পায়, সেখানে আমরা দেখি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনার পাশাপাশি বহু প্রাইভেট শিক্ষক তাদের থাকে, এক্সট্রা ক্লাস করছে, নেটের মাধ্যমে, আজকাল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন ক্লাসেস তারা সেখানে জয়েন করে, বিভিন্ন মক টেস্ট দিচ্ছে, তাদের প্রিপারেশনটা ওই লেভেলের থাকে। কিন্তু একই প্রশ্ন কিন্তু উত্তর দেবে প্রান্তিক কোনো গ্রামের বা পাহাড়ের কোনো ছেলে মেয়ে। তাদের কাছে সারা বছর পড়াশোনার সেই সুযোগটা কি আদৌ এখন পৌঁছায়? তারা কি সেইভাবে রিভিশন বলো বা তাদের সিলেবাসগুলো কি কমপ্লিট হয়? মানে এই কি তথ্য রয়েছে তোমাদের কাছে? এই তো এখন যেটা বললাম, যে পরিকাঠামোগত দারুণ দুর্বলতা স্কুলগুলোর মধ্যে রয়েছে। স্কুলে শিক্ষক নেই, শিক্ষিকা নেই। তার পাশাপাশি আমরা চাই, আমরা না শুধু, আমরা প্রত্যেকেই যারা সচেতন নাগরিক রয়েছেন, প্রত্যেকেই তো চাইবো যে আমরা
শিক্ষাটা সবার কাছে বিনামূল্যে যাক, প্রত্যেকে যাতে সমান শিক্ষার অধিকার পায়, এই নিয়েই তো আমাদের লড়াই। আমরা এসএফআই প্রতিনিয়ত বলে আসছি যে সকলের জন্য শিক্ষা চাই এবং শিক্ষা শেষে কাজ চাই, এটাই আমাদের মূল স্লোগান। কিন্তু দেখা যাচ্ছে যে সকলের জন্য শিক্ষা চাই, বিনামূল্যে শিক্ষা চাই, সরকারি শিক্ষা চাই, এই জিনিসগুলো এখন তো মানে টোটালি উঠিয়ে দিচ্ছে। জাতীয় শিক্ষানীতি বলো বা আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প বলো, এই জিনিসগুলো করে তো সরকারি শিক্ষাটাকে একদম বিক্রি করে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাথাচাড়া দিয়ে উঠতে সাহায্য করছে। যারা প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে চলে যাচ্ছে, সেই জায়গার মধ্যে পয়সা যার, শিক্ষা তার, প্রিপারেশন তাদের ভালো হচ্ছে। যাদের সেরকম ভাবে সামর্থ্য নেই, যাদের মা বাবা হয়তো দিন আনে দিন খায়, সে তো আর প্রাইভেট টিউশন হাজার হাজার টাকা দিয়ে রাখতে পারবে না, এটা সম্ভব না। না, সেখানে স্কুল থেকে তাকে কতটুকু সাপোর্ট করা হচ্ছে, স্কুল থেকে কতটুকু সাপোর্ট করা হচ্ছে? সেখানে আমি একটু উত্তর দিতে চাই। আমার বিপক্ষে আমার সারাং ভাই বসে আছেন, উনি বলছেন যে টাকা দিয়ে শিক্ষার কথা যেটা উনি বলছেন, ইনফ্রাস্ট্রাকচারের কথা উনি বলেছেন। যদি আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচারটা কি বর্তমান সময়ে নষ্ট হয়েছে, নাকি ইনফ্রাস্ট্রাকচারটা বর্তমান সময়ে এটা উধাও হয়ে গেছে, না বিগত দিনগুলি থেকে ছিল না? উনি কোনটা বলতে চাইছেন? রবি, একটা জিনিস আমরা আজকে করার চেষ্টা করব, আমরা ঠিক রাজনৈতিক মঞ্চে যেমন একে অপরের উপর দোষারোপ করা হয়, সেই জিনিসটা আমরা না করে আমরা চেষ্টা করব আজ পরীক্ষার্থী যারা স্টুডেন্ট, যারা আগামী দিনে বোর্ড পরীক্ষা দেবে, তাদের কোথায় সুবিধা হবে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করা। আমরা কবে নষ্ট হয়েছে, কি নষ্ট, এখন বর্তমানে কি আছে এবং সেটাকে কি করা যেতে পারে, সেই রোড ম্যাপ। আপনারা যেহেতু ছাত্র নেতৃত্ব, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তিত, আপনাদের কাছ থেকে আমরা সেটা আশা করব। অবশ্যই দাদা, আমি ছোট একটা বিষয় রাখবো এটার মধ্যে। উনি বলছেন বিদ্যাজ্যোতি প্রকল্পের কথা যেটা বলছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে যেখানে বিপিএল অন্তর্দয়ভুক্ত যে ছাত্রছাত্রীরা আছেন বা যেখানে যাদের খুব গরিব ঘর থেকে যে ছাত্রছাত্রী বিলং করে, তাদেরকে স্কুলের পক্ষ থেকে এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার এবং তথা পড়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা আমাদের নজর রাখতে হবে। তাছাড়া আমরা যদি দেখি, আমরা আমরা যদি বছরে 1000 টাকা যেখানে সামর্থ্য আছে এমন ছাত্রছাত্রী, তথা যেখানে মাসে 84 থেকে 85 টাকা করে যদি দিয়ে একজন ছাত্রছাত্রী, যেখানে আমরা বাইরের সাথে যদি আমরা তুলনা করি, রাজ্যের বাইরে অথবা দেশের বাইরের সাথে যদি আমরা তুলনা করি, সেখানে যে স্কুলগুলো 4-5 হাজার টাকা দিয়ে পড়াশোনা করছে, সেখানে মাত্র 84 টাকা যদি তাদের মান্থলি পড়ছে, সেখানে তারা নাচ গান আবৃত্তি শিক্ষামূলক বিভিন্ন কিছু তারা পাচ্ছে, পাঠ্যক্রমিক বিষয়বস্তু তারা বিভিন্ন কিছু পাচ্ছে। তো সেখানে কি ছাত্রছাত্রীদের বিকাশ আমরা রুখবো, কি আমরা এগিয়ে যেতে দেব এবং সমাজকে তার মাধ্যমে এগিয়ে যেতে দেব? বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে বা স্কুলের ফিজ নিয়ে যে এই যে বিভ্রান্তি বা এই যে একটা বিতর্ক, মতবিরোধ, এটা আমরা আগেও আমাদের এই টক শোতে বা বিভিন্ন আমরা মঞ্চে আমরা দেখেছি, আলোচনা করতে। তবে আজ একটু অন্য ধরনের জায়গায় আমরা একটু যেতে চাইছি। আমি একে অপরের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুললে সময় ফুরিয়ে যাবে। এই যে পরিকাঠামোর পাশাপাশি যেটা সারাং আপনি বলেছেন কিছুক্ষণ আগে, কিন্তু এই যে পরীক্ষার দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি, অবরোধ বা এই যে হঠাৎ যানবাহনের একটা সংকট হয়ে গেলে কোনো পরীক্ষার্থীদের তখন একটা বিরাট বড় সমস্যায় পড়তে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র সংগঠন হিসেবে আমি রবির কাছে আসবো প্রথম। রবি, এই ছাত্র সংগঠন হিসেবে এটা আপনাদের কি ভূমিকা আপনারা নেবেন বা নিয়েছেন? যদি এরকম দেখেন যে কোনো জায়গায় খবর পান যে হঠাৎ করে এই জায়গাতে কোনো অবরোধ হচ্ছে বা একটা রাজনৈতিক কর্মসূচি হোক বা যে কোনো ধরনের একটা সমস্যা, সামাজিক একটা সমস্যা সৃষ্টি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পরিবেশ এমন হয়ে গেল যে ছাত্রটা বা ছাত্রীটা স্কুলে পৌঁছতে পারছে না, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছে না, আপনারা কোনো দায়িত্ব নেন? দাদা, প্রথমত বিষয় যে বর্তমানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একটাই দাবি যে আপনারা রাজনৈতিক কর্মসূচি অবশ্যই করুন, আপনাদের অধিকার রাজনৈতিক কর্মসূচি করার, কিন্তু তার মাঝে যেন ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষভাবে আগ্রহ। কারণ এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের সমাজের সম্পদ, দেশের ভবিষ্যৎ, এরাই। তাই আমি এই বিষয়ে একটু বলতে চাই, কারণ হয়তো পরীক্ষার মাঝখানে
এমন বিভিন্ন ছাত্র সংগঠন আছে, ওনারাই হয়তো ধর্মঘট ডেকে বসলেন, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ধর্মঘট ডেকে বসলেন, সবকিছু বন্ধের ডাক দিচ্ছেন। তো দাদা, এবিভিপি আমি বর্তমানে আমি সময় দেব, বর্তমান আমি সময় দেব, সময় পর্যন্ত একটু বন্ধু একটু আমি বলছি, আমি সময় দেব, হ্যাঁ। বর্তমান সময় পর্যন্ত বিদ্যার্থী পরিষদ এখনো কোনোদিনও ত্রিপুরা রাজ্যে কোনোদিনও বন্ধ ডাক দেয়নি, ধর্মঘট ডাক দেয়নি। কিন্তু আমরা বিগত দিনগুলি থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পর পর ধর্মঘট, কিছুদিন পর পর বন্ধ বলে বলে গাড়ি রোখা থেকে শুরু করে, ছাত্রছাত্রীদেরকে রোখা থেকে শুরু করে, রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে করছেন। তো সেই জায়গাতে বিদ্যার্থী পরিষদ আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এমন নজির নেই। তো সেই জায়গায় বিদ্যার্থী পরিষদ মনে করে যে যদি আমাদের মানে কিছু, তাহলে আপনাদের কোনো ভূমিকা থাকবে না যদি কেউ এরকম ধরনের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়? অবশ্যই আমাদের ভূমিকা থাকবে, সেখানে ছাত্রছাত্রীদের কিভাবে সাহায্য করা যায়। এবং আমি আগেই বলেছি যে সকল রাজনৈতিক দল এবং তথা বিভিন্ন ছাত্র সংগঠন যারাই আছে সমাজে, তাদের কাছে একটাই আগ্রহ যে আমরা সমাজের জন্য, আমরা ছাত্রছাত্রীদের জন্য, আমরা ছাত্রছাত্রীদের হিতে, আমরা বিপরীতে নয়। তাই আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে সুযোগ সুবিধা প্রদান করা, সেটা আমাদের কাজ। ওকে, আপনারা তাহলে সাহায্য করবেন, তাহলে আপনারা এগিয়ে আসবেন যদি এরকম কোনো সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। অবশ্যই সারাং, আপনি কিছু বলছিলেন এই বিষয়ে, আপনার কি মতামত এবং আপনার কি বক্তব্য? প্রথমত দাদা, যেটা বলা হলো যে ধর্মঘট, ছাত্র সংগঠন ধর্মঘট ডেকে দিয়েছে, আমি হয়তোবা ভাই যিনি বসে আছেন উনি হয়তোবা জানেন না যে এটা ছাত্র সংগঠনের ধর্মঘট কিন্তু ছিল না, এটা শ্রমিক সংগঠনের ধর্মঘট, গোটা দেশের শ্রমিকদের ডাকা ধর্মঘট। এটা অন্য আলোচনা। যেহেতু দাদা তুমি এখানে পরীক্ষা বিষয়ক নিয়ে, ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে, এবং যারা বোর্ড পরীক্ষার্থী তারা কোলাহল মুক্ত নিবিড় ভাবে তাদের পরীক্ষাটা দিতে পারবে কিনা, মানে নির্ভার পরীক্ষার হলে ওরা গিয়ে বসতে পারবে কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা আমাদের এখানে। তোমার মত? এই কথাটাই আমি বলছি যে দেখো, আমরা যদি আগরতলা শহরেরই এখন চিত্রটা দেখি, লক্ষ্মীনারায়ণ বাড়ি একটা ব্যস্ততম শহর, এই জায়গার রাস্তাটা, এই আরএমএস চৌমুনি, তারপরে গোটা শহরের মধ্যে তুমি দাদা সকাল 9:30 থেকে 10টায় যদি তুমি বাড়ি থেকে বের হও, মানে তুমি যদি বাড়ি থেকে জিবি থেকে বের হয়ে তুমি ধরো মেলার মাঠই যাবে, তোমার যদি কাজ থাকে 11টায়, তাহলে হয়তোবা তোমার বাড়ি থেকে বেরোতে হবে সকাল 9টায়, প্রায় 2 ঘন্টা হাতে সময় নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য এই মুহূর্তে রাস্তা কাটা আছে, বিভিন্ন স্মার্ট সিটি প্রকল্পের কাজের জন্য, এমসির কাজের জন্য। এখন শহর সুন্দর হোক, শহর সুন্দর হোক, এটা ট্রাফিক আটকে যাচ্ছে, ঠিক, হ্যাঁ, শহর সুন্দর হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু শহর সুন্দর হতে কতদিন সময় লাগবে? পরীক্ষা চলে আসছে, এই যে ব্যস্ততম রাস্তাগুলো, যে রাস্তা দিয়ে সেরে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে, তাদের তো ব্যাঘাত ঘটবেই। এখন আমি বাড়ি থেকে একটা মাইন্ড সেট আপ নিয়ে বেরোলাম যে আমি এতটায় আমি বেরোবো, অতটায় আমি গিয়ে পরীক্ষা হলে পৌঁছবো, কিন্তু দেখা গেল যে আমি বেরোলাম ঠিক সময়ে, কিন্তু এই রাস্তার যানজটের কারণে আমি পৌঁছতেই পারলাম না। তাহলে তো সেই ছাত্রের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়ে গেল। প্রশাসনের সেই জায়গায় ভূমিকা নিতে হবে। আমরা এসএফআই প্রতিনিয়ত বলছি যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়ে যাতে তাদেরকে বিনা কোনো ধরনের অবস্টেকেলসে তাদেরকে পরীক্ষা হলে পৌঁছে দিতে হয়। আমরা বিগত দিনেও দেখেছি পরীক্ষা হলের মধ্যে ছাত্র দেরি করে পৌঁছেছে, সেই দেরি করার কারণে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হলো না। তাতে ক্ষতিটা কার হলো? সেই ছাত্রের ক্ষতি হলো, সেই ছাত্রের পরিবারের ক্ষতি হলো, তার একটা বছর নষ্ট হয়ে গেল, তার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা আমরা ত্রিপুরা রাজ্যে এরকম ঘটনা মানে বিগত সময়ে কিন্তু দেখিনি। এখন এই জিনিসগুলা চলছে যে পরীক্ষা হলে সময় মতো না পৌঁছানোর কারণে পরীক্ষা দিতে পারছে না। সেই জায়গার মধ্যে প্রশাসনের কোনো ভূমিকা নেই। আমরা আজকের এই টক শো এর মাধ্যম থেকে প্রশাসনের কাছে এবং প্রত্যেকের কাছে এই আবেদনটাই রাখবো যে ছাত্রছাত্রীদের যদি পরীক্ষা হলে পৌঁছতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে উদ্যোগ গ্রহণ করুন। সেই ছাত্রকে কিভাবে পরীক্ষা হলে সময় মতো পৌঁছানো যায় সেই প্রশাসনিক ব্যবস্থা আপনারা গ্রহণ করুন, এবং তার পাশাপাশি যারা পরীক্ষা হল নির্ণয় করে, একটা ছাত্রের বাড়ি
আছে হয়তো বা কোনো একটা জায়গায়, সেখান থেকে অনেক মাইল দূরে সেই পরীক্ষার হল ফেলে দিল, তাহলে সে দেখা যাবে সকাল 5টায় বেরোতে হবে বাড়ি থেকে, সেই জায়গার মধ্যে তার একটা স্লিপ শিডিউল থাকে। এই জিনিসগুলো এই ছোট্ট একটা ব্যাপার যেটা আপনি বললেন যে ছাত্রের খুব কাছাকাছি, বাড়ির খুব কাছাকাছি কোনটা আছে বা তার স্কুল থেকে খুব কাছাকাছি কোনটা আছে পরীক্ষা কেন্দ্র, সেখানে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা, এই ছোট ছোট জিনিসগুলো কি মানে নজরে রাখা হয়? পাশাপাশি এই যে ধরুন যারা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যারা, তাদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন হয় আলাদা করে, তাদের যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন হয়, আলাদা একটা কক্ষ বলুন বা একজন সহায়ক বলুন, সব কেন্দ্রে কি এই ধরনের সুযোগ সুবিধাগুলোকে খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেওয়া হয়? আর না দেওয়া থাকলে কি করা উচিত বলে দপ্তরের কাছে আপনাদের কি আবেদন থাকবে? রবি, কি মনে হয় আপনার এই বিষয়টাতে? দাদা, প্রথমত প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সেই কেন্দ্রে যে মহকুমা, সেই মহকুমা শাসক থেকে শুরু করে সেই মহকুমার পুলিশ আধিকারিক থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তথা সেখানের বুদ্ধিজীবী মহল এবং শিক্ষা মহলকেও ডাকানো হয় সেই জায়গায়, এবং প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয় যে কোন জায়গায় কি অসুবিধা, কোন জায়গায় কি সুবিধা রয়েছে, যে কোন জায়গায় জলের প্রয়োজন আছে, কোন জায়গায় তাদের বেঞ্চ কোন রুমে কয়টি লাগবে, এবং যে সিট বসানো হয় নাম্বার ওয়াইজ, সেটারও পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থার জন্য আগে থেকে একটি ম্যানেজমেন্ট কমিটি কাজ করে। এবং ত্রিপুরা রাজ্যে মনে হয় না এমন কোনো পরীক্ষা সেন্টার আছে যেখানে বেঞ্চের অভাব অথবা জলের অভাব অথবা শৌচালয়ের অভাব, এমন কোনো পরীক্ষা কেন্দ্রে হয়তোবা আছে, এমন কোনো ত্রিপুরা রাজ্যে বর্তমান এই পরীক্ষায় কোনো বিষয় হয়তো দেখা দেবে না, অথবা বর্তমান সময়ে এমন কোনো অসুবিধা নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রত্যেকটি স্কুলে ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে বসা হচ্ছে, এবং ট্রাফিকের যে বিষয়, আমরা পরীক্ষা হলে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমাদের পৌঁছতে হয়, যেটা আমাদের আগে থেকে স্কুল থেকে জানিয়ে দেয়। তো সেই জায়গায় আমাদের শুধু আমরা সমস্যা বললে হবে না, আমরা সমাধানেও যেতে হবে। আমরা শুধু কেউ কাউকে দোষ দিলাম এমনটাও নয়, প্রশাসনকে দোষ দিলে হবে না, তো প্রশাসনকে আমাদের সাহায্য করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে ট্রাফিকের কি ব্যবস্থা আছেন, অথবা স্টুডেন্টসদের জন্য আমি প্রথমেই বলেছি, আমরা বিদ্যার্থী পরিষদ যে দাবি রেখেছি যে আলাদা করে একটি রুট ম্যাপ এমন তৈরি করা হোক, যেখানে ছাত্রছাত্রীদের আগে থেকে এমন একটি ম্যাপ দিয়ে দেওয়া হোক যে এই রাস্তা ধরে যদি ছাত্রছাত্রীরা আসে, এই পরীক্ষা কেন্দ্রগুলি এই রাস্তা দিয়ে আছে এবং এখানে কোনো যানজট সৃষ্টি হবে না, সেখানে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগ সম্পূর্ণ রূপে ওনারা ওনাদের কর্তব্য পালন করবেন। এটা রবি, আপনার কি মনে হয় এই মুহূর্তে আগরতলা শহরে যে পয়েন্টটা সারাং তুলেছিলেন, যে আগরতলা শহরে এই মুহূর্তে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় হোক বা এএমসির যেসব কাজ চলছে, এগুলো যবে থেকেই শুরু হোক না কেন, কোনোভাবে যারা কাজ করছে বা এএমসির আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, কোনোভাবে ছাত্রছাত্রীদের কথা তাদের মাথায় আছে যে ছাত্রছাত্রীরা তো অসুবিধায় পড়তে পারে বা তারাও তো এই জ্যামে আটকে যেতে পারে। একটা এই জ্যামে আটকে গেলে কোনো ছাত্র লেটে যদি পরীক্ষা হলে যায়, তাকে পরীক্ষার হলে নাও বসতে, এইসব যে কথাগুলো তাদের কাছে এগুলোর কোনো মূল্য আছে বলে কি আপনার মনে হয়? কাজটাকে একটু দ্রুত করার বা ওই দিনগুলোতে পরীক্ষার, কারণ একটা লং টাইম পরীক্ষা চলবে, গোটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, অনেকেরই মার্চ মাসে, এপ্রিল মাসে শেষ হবে, এই সময়টাতে এই স্টুডেন্টসদের কথা মাথায় রেখে এই কাজগুলো হবে বলে কি আপনার মনে হয়? দাদা, আমি বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের একটি সবচেয়ে ব্যস্ততম যদি শহর থাকে সেটা আগরতলা, এবং আগরতলাকে একটি স্মার্ট সিটিতে পরিণত করার জন্য বর্তমানে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যে আমরা যদি দেখি রাস্তাগুলোর মধ্যে যে রাস্তা সংস্কারের কাজ চলছে, সেই জায়গাগুলিতে বিশেষ করে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো রাত্রিবেলাতে এখন কাজ চলছে, কারণ দিনের বেলা হয়তো বিভিন্ন জায়গাতে যানজট সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমরা যখন জেলা শাসকের সাথে দেখা করি এবং কথা বলি, তো উনিও সেটাই বললেন যে আমাদের যে রাস্তাগুলো আছে অথবা যে স্মার্ট সিটি প্রকল্পে যে ড্রেনের কাজ চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে, সেই কাজগুলোকে যেন একটি
টাইম মেনটেন করে করা হয় সেই দিকে ওনারা অবশ্যই ধ্যান দিবেন, যাতে করে স্টুডেন্টসদেরও অসুবিধা না হয় এবং এই স্মার্ট সিটি প্রকল্পে যেন কোনো অসুবিধা না হয়। আমি আশা করছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষা ব্যবস্থা দেখছেন উনিও এই বিষয়ে নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করছেন এবং দেখছেন উনিও বিষয়টা। আরেকটা বিষয়, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনারা ছাত্র সংগঠনের নেতৃত্ব, আপনাদের দায়িত্ব, একটা বিরাট বড় দায়িত্ব এখানে রয়েছে। পরীক্ষার সময় যদি কোনো পরীক্ষার হলের বা পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো রাজনৈতিক প্রভাব বা স্লোগান বা অশান্তি একটা সৃষ্টি হয়, কোনোভাবে হয়, বা কোনো একটা কর্মসূচি গ্রহণ করা হয়, সেই বিষয়ে আপনারা কি আশ্বাস দিতে প্রস্তুত যে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? রবি, আপনার কাছে আসবো প্রথমে, তারপর অবশ্যই সারাং আপনার কাছে। কি আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন যদি আপনাদের কাছে সাহায্য চাওয়া হয় যে এখানে আশপাশে পরীক্ষার কেন্দ্রের পাশে এমন কিছু চলছে? আমাদের বিগত দিনগুলিতে যখন পরীক্ষা হতো, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তখন প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে বিদ্যার্থী পরিষদের একটি হেল্প ডেস্ক থাকতো। সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের জন্য জলের ব্যবস্থা, কলমের ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের চন্দনের টিকা দিয়ে পর্যন্ত পুষ্প বৃষ্টির মাধ্যমে তাদেরকে বরণ করা হতো, যে তারা একটু উৎসাহ পাক, তারা পরীক্ষা দিতে যাবে। তো সেই জায়গায় ওইখানে আশেপাশে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে তাহলে সেটা অবশ্যই প্রশাসন তথা ওই রাজনৈতিক দল কিভাবে চিন্তা করছেন, এবং আশা করি প্রশাসন এমন কোনো পদক্ষেপ নেবেন না যেখানে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হোক, কারণ প্রশাসনও চায় ছাত্রছাত্রীদের উন্নতি হোক। এবং আমরা বিভিন্ন সময় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে কিভাবে রাস্তা পারাপার থেকে শুরু করে এবং ছাত্রছাত্রী পরীক্ষা হলে আসা পর্যন্ত তাদেরকে কিভাবে সাহায্য করা, সে কাজটা বিদ্যার্থী পরিষদ করেছে এবং এইবারের পরীক্ষাতেও সেটা পরিলক্ষিত হবে বিদ্যার্থী পরিষদের মাধ্যমে। ওকে, আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছেন, জলের বোতল হোক বা চন্দনের টিকা দিয়ে হোক। একই কাজ যদি অন্য কোনো সংগঠন করতে যায় তাহলে সম্মুখ সমরে আপনারা দুই সংগঠন চলে আসবেন না তো সেখানে পরীক্ষার হলের সামনে? দেখুন, সমাজে ভালো কাজে কেউ কোনোদিন কেউ কারোর বিরোধিতা করেনি, কিন্তু যদি খারাপ কাজ হয় সমাজ তার বিরোধিতা করে, ছাত্রছাত্রী তার বিরোধিতা করে, ছাত্র সংগঠন নয় বরঞ্চ ছাত্রছাত্রী তার বিরোধিতা। কিন্তু ভালো কাজে কোনোদিনও না সমাজ বারণ করেছে, না ছাত্রছাত্রী বারণ করেছে, না কোনোদিন কোনো ছাত্র সংগঠন কোনোদিন বারণ করে, এমনটা কোনোদিন হয় না। ঠিক। সারাং, আপনার কি মনে হয় ওই জায়গাটাতে প্রয়োজন রয়েছে যেখানে একদম যখন পরীক্ষার হলে প্রবেশ করবে বা ওই সময়টাতে পরীক্ষার দিনগুলোতে ছাত্রছাত্রীদের সেখানে জলের বোতল বা যেভাবে হোক শুভেচ্ছা জানানো, সেটা কি আগে করা উচিত নাকি সেই দিনই করা উচিত, যেহেতু আপনারা যদি সামনাসামনি চলে আসেন যে কোনো মুহূর্তে সম্মুখ সমর হতে পারেন, এখানে একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমাদের মনে একটা প্রশ্ন জাগে। তো এটা কি করা উচিত বলে মনে করেন? আর যদি এই ধরনের কোনো ধরুন কোনো রাজনৈতিক প্রভাব বা স্লোগান বা অশান্তি হয়, তখন যদি আপনাদের কাছে সাহায্য চাওয়া হয় আপনারা কি করবেন? নিশ্চয়ই দাদা, প্রথমত আমি এই জিনিসটা বলবো যে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবে, তাদেরকে সেই সময়ে শুভেচ্ছা জানানো, চন্দনের টিকা দেওয়া, এই জিনিসগুলা আগে দিয়ে করা উঠলেই ভালো হয়। কারণ কি, পরীক্ষার সময়ে বিভিন্ন সময়ে তাদেরকে তাড়াহুড়োর মধ্যে থাকে, একটা মানসিক চাপের মধ্যে থাকে যে পরীক্ষা দিতে যেতে হবে, পরীক্ষার সময় দেরি হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলা আমরা এসএফআই প্রতি বছর নিরলসভাবেই করে আসছি। ছাত্রছাত্রীদের বাড়িতে যাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি, ফুলের তোড়া দিয়ে, কলম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরেকটা বিষয়, যেহেতু এবিভিপির স্টেট সেক্রেটারি এখানে এসে বললেন যে যদি অন্য কোনো ছাত্র সংগঠন ওইখানে গিয়ে সেরে তাদেরকে শুভেচ্ছা জানাতে চায় বা হেল্প ডেস্ক বসাতে চায় তাহলে এবিভিপির কোনো সমস্যা নেই, তাদের সংগঠনের কোনো কর্মীর সমস্যা থাকবে না। নিশ্চয়ই আমরা এসএফআই হেল্প ডেস্ক বসাবো, আমরা বিগত দিনেও চেষ্টা করেছি হেল্প ডেস্ক বসানোর জন্য, কিন্তু সেই হেল্প ডেস্ক বসাতে গিয়ে দেখা গেছে যে এখানে একটা অন্যরকম পরিস্থিতি উঠে এসছে। সেটাই আমি জানতে চাইছিলাম, কারণ আপনারা যখন যাবেন পরীক্ষার্থীদের সুবিধার জন্য, সেখানে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে যখন সম্মুখ সমরে চলে আসবেন তখন তার প্রভাব তো পরীক্ষার্থীদের উপর পড়বে। এবং এটা হয়েছে, এটা বিগত দিনে হয়েছে, যার কারণে এসএফআই ছাত্রছাত্রীদের উদাহরণ দিতে পারবেন কোন জায়গায় এমন বিষয়গুলো হয়েছে? বহু জায়গায় কলেজগুলোতে আমাদেরকে
মানে এসএফআই এর কোনো কর্মী দেখলে, এসএফআই এর নেতৃত্ব দেখলে মানে এগুলো অসুবিধা হয়ে যাচ্ছে তাদের, এসএফআই কে ঢুকতে দেওয়া যাবে না, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে যে এসএফআই এর চামড়া তুলে নেওয়া হবে। এগুলো তো হচ্ছে দাদা। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আছে আর আমরা অভিযোগের আর সময় নেই, অভিযোগটা অন্য কোনো দিন নেব আমরা, এসএফআই বনাম এবিভিপি বা বিভিন্ন সংগঠনে একের বনাম অন্য। কিন্তু আজ একটু পরীক্ষার্থীদের কথা আমরা ভাবি। একটা খুব মোক্ষম ব্যাপার যেটা আপনাদের দুজনের মতামত প্রয়োজন, যে পরীক্ষা কেন্দ্রে যদি কোনো ধরনের হয়রানি হয়, কোনো ছাত্র বা ছাত্রী কোনো ধরনের মানে হয়রানি হয়, তখন আপনাদের কি ভূমিকা থাকে? মানে এই বিশৃঙ্খলা বা অব্যবস্থার অভিযোগ যদি তারা তোলে, তখন ছাত্র সংগঠন হিসেবে আপনারা কিভাবে দ্রুত হস্তক্ষেপ করবেন? রবি। ছাত্রছাত্রীরা বর্তমানে সচেতন আমি মনে করি। ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা প্রথমবার দিচ্ছে, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা দ্বিতীয়বার দিচ্ছে, এবং প্রত্যেকটা পরীক্ষার আগেই তাদেরকে একটা স্কুল কর্তৃপক্ষ হোক কিংবা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদেরকে একটা ক্যাম্পেইনিং এর মাধ্যমে যেন তারা কিভাবে ভালো পরীক্ষা দিতে পারে এবং তাদের কি কি। আমি আসছি এই বিষয়টাতে। আমরা দর্শক বন্ধুদের এখানে জানিয়ে রাখি যে দর্শক বন্ধুরা যারা দেখছেন অনুষ্ঠান, আমরা আজ কি বোঝার চেষ্টা করেছি, কি জানার চেষ্টা করেছি। ছাত্র সংগঠন, দুটো ছাত্র সংগঠনের ছাত্র নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছে। আসলে যখন পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থীরা, তাদের সুযোগ সুবিধাগুলো কতটুকু মাথায় রাখে সমাজ বলুন, ছাত্র সংগঠন বলুন বা দপ্তর বলুন, এবং কি কি করা উচিত একটা নির্বিঘ্নে পরীক্ষা যেন দিতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি কোনো ধরনের হয়রানির শিকার হয় ভেতরে, মানে পরীক্ষার হলের ভেতরে ছাত্রছাত্রীরা কোনো বিশৃঙ্খলা বা অব্যবস্থার শিকার হয়, অভিযোগ যদি ওঠে, তখন ছাত্র সংগঠন কি করবে? রবি বলছিলেন, এবিভিপি বিদ্যার্থী পরিষদ। ছাত্রছাত্রীদের যেটা প্রথম থেকে একটা যে অ্যাওয়ারনেস বলুন, ক্যাম্পেইনিং বলুন, এমন স্কুল কর্তৃপক্ষ তথা বিদ্যার্থী পরিষদও করে থাকে বিভিন্ন সময়, যে কিভাবে ভালোভাবে পরীক্ষা দেওয়া, কি কি সামগ্রীর সাথে নিয়ে যাওয়া, কি কি না নিয়ে যাওয়া, সেই বিষয়ে ধ্যান রাখে। তো সেই জায়গাতে আমি মনে করি যে এমন কোনো পরীক্ষা কেন্দ্র নেই যেখানে ছাত্রছাত্রীরা এমন কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হবে। কারণ শিক্ষকরাও চাইছেন ওনারা যাতে ভালো করে পরীক্ষা দেন, এবং বিদ্যার্থী পরিষদও চায়, পাশে আছে বিদ্যার্থী পরিষদ, শিক্ষার্থীদের পাশে আছে, যে তারা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। ওকে, আপনার কি মনে হয় সারাং এই বিষয়টাতে? নিশ্চয়ই দাদা, পরীক্ষার হলগুলোতে আমি আবারও এটাই বলবো যে পরীক্ষার হলগুলোতে যাতে স্টুডেন্টসদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, এই জিনিসগুলো খতিয়ে দেখা কিন্তু প্রশাসনের দায়িত্ব। প্রশাসন এই জায়গাগুলোতে ভূমিকা নেবে, স্কুল কর্তৃপক্ষ এই জায়গাগুলোতে ভূমিকা নেবে। শুধুমাত্র শহরের কেন্দ্রবিন্দু স্কুলগুলোতে দেখলাম এরকমটা যাতে না হয়। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুল, যেই স্কুলগুলো বিগত সময়ে তৈরি করে দেওয়া হয়েছিল, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছিল, এখন এগুলোকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে, এগুলো যাতে না হয়, বেঞ্চ যাতে ভালো মতো থাকে, ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থা প্রশাসনের নিতে হবে, এটা নেওয়া দরকার। এবং আমরা ছাত্র সংগঠন হিসেবেও এসএফআই প্রতিনিয়ত এগুলো নিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি, আগামী দিনেও ঠিক আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা অন্যদিন করতে পারবো। আর যেতে যেতে আপনাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, 30 সেকেন্ড করে সময়। কোনো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা? রবি, আপনি প্রথম। সকল ত্রিপুরা রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো ফলাফল করো, এবং ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করো। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি প্রান্ত, শুধু শহর নয়, গ্রাম পর্যন্ত ছড়িয়ে যাক শিক্ষার আলো, এবং সেখান থেকে তোমাদের মেধা প্রকাশিত হোক, সেটা আমি আশা রাখছি। এবং বিদ্যার্থী পরিষদ সর্বদাই শিক্ষার্থীদের পাশে আছে। নমস্কার। ওকে, সারাং। ত্রিপুরা রাজ্যের যারা পরীক্ষার্থীরা রয়েছে, যারা মাধ্যমিক দেবে, যারা উচ্চ মাধ্যমিক দেবে, প্রথমত সবাইকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করবার কিছু নেই, টেনশন লেস ভাবে, টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দেবে। এবং এক্ষণের সময়ে অ্যাডভাইস হিসেবে বলতে পারো, বা এটা আমাদের ওপিনিয়ন হিসেবে বলতে পারো, যে নূতন করে কিছু শিখবার কোনো প্রয়োজন নেই।
যা শিখেছো, যা পড়েছো, সেগুলোকে বারে বারে রিভাইজ করো, সেগুলোকে মাথায় আওড়াও, লেখার প্র্যাকটিস করো, লিখে লিখে যাও, যাতে সময়ের দিকটাও পরীক্ষা হলে গিয়ে সেটা তোমরা ম্যানেজ করতে পারো, টাইম সময় নেই, এটা যাতে না হয়। এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে সবার পরীক্ষা ভালো হবে। এসএফআই এর বুক ভরা অভিনন্দন, এক রাশ শুভেচ্ছা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য রয়েছে। সবাই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সারাং আপনাকেও, এবং রবি আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এই আলোচনায় আজকে অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, রাজ্যের সব বোর্ড পরীক্ষার্থীদের সামনে আজ শুধু একটা পরীক্ষা নয়, ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু এই সময়ের দায়িত্ব কেবল শিক্ষক বা বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষা দপ্তরকে সুষ্ঠু অবকাঠামো, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, প্রশাসনকে রাখতে হবে নিরবিচ্ছিন্ন পরিবেশ, আর সমাজকে এগিয়ে আসতে হবে সহমর্মিতা ও সচেতনতার বার্তা নিয়ে। রাজনৈতিক কর্মসূচি, সামাজিক টানাপোড়েন বা অব্যবস্থাপনার কোনো ছায়া যেন পরীক্ষার্থীদের স্বপ্নকে স্পর্শ না করে তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়। পরীক্ষার্থীদের স্বার্থে প্রশাসন, শিক্ষা দপ্তর ও সমাজের সকল স্তরের মানুষের কাছে আমাদের আবেদন, দায়িত্বশীল হন, সচেতন থাকুন, কারণ একটি সুষ্ঠু পরীক্ষা মানেই একটি প্রজন্মের প্রতি ন্যায্যতা। সঙ্গে থাকুন আর সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।